স্থগিত হয়ে গেল চট্টগ্রামে টাইগারদের সংবর্ধনা অনুষ্ঠান। নির্বাচনী পরিবেশ বিঘ্ন হবার আশঙ্কায় শেষ মুহূর্তে নির্দেশ দিল জেলা নির্বাচন কমিশন। পাকিস্তানের বিপক্ষে ঘোষিত টাইগারদের দল নিয়ে সন্তুষ্ট হলেও স্পিনার রাজ্জাক ও লিটন দাস থাকতে আরো ভালো হতো বলে মত সাবেকদের। বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার প্রোটিয়া যুবাদের বিপক্ষে মাঠে নামবে ইয়াং টাইগাররা। এবছর হচ্ছে না ইন্দো বাংলা গেমস। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের মৃত্যুর কারণে এই সিদ্ধান্ত জানালো বিওএ। এবং বাংলাদেশ লিগে বড় জয় পেল মোহামেডান। চট্টগ্রাম আবাহনীকে 5-0 গোলে হারালো সাদা কালো জার্সিধারীরা। বিজিএমসি ও ব্রাদার্সের গোলশূন্য ড্র। দেখছিলেন খেলার সময়ের প্রধান শিরোনামগুলো। আর সময়ের নিয়মিত আয়োজন এই খেলার সময় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। স্থগিত হয়ে গেল চট্টগ্রামে টাইগারদের সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ দলের এই সংবর্ধনা অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন চট্টগ্রামের মেয়র প্রার্থী ও বিসিবি সহ সভাপতি আজম ও নাসির উদ্দিন। তাই নির্বাচনী পরিবেশ বিঘ্ন হবার আশঙ্কায় বন্দরনগরীতে বাংলাদেশ ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দিয়েছে জেলা নির্বাচন কমিশন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ফোরামের এই আয়োজন শুরু হবার কয়েক ঘন্টা আগে এমন আদেশ দেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। বিশ্বকাপে টাইগাররা দুর্দান্ত পারফর্ম করে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল। দেশবাসীকে খুশিতে মাতার উপলক্ষ এনে দিয়েছিলেন মাশরাফিরা। তাই দেশে ফেরার পর অনেক সংগঠন টাইগারদের সংবর্ধনা দিতে আগ্রহী হয়। এতে বিসিবির কাছে সংবর্ধনা দেওয়ার জন্য আবেদন করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ফোরাম। তাই 10 এপ্রিল চট্টগ্রামে সংবর্ধনা দেওয়ার অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার জন্য সবকিছু প্রস্তুত ছিল। এই অনুষ্ঠানে যোগ দিতে মাশরাফিরাও প্রস্তুতি নিয়েছিলেন। বাংলাদেশ দলের যাবার কথা ছিল শুক্রবার সকাল 10টায়, কিন্তু হঠাৎ করে নির্বাচন কমিশন থেকে এমন নির্দেশ এলো। এদিকে স্থগিতের নির্দেশ দেয়া হলেও কখন এই অনুষ্ঠান হবে এ ব্যাপারে কিছু জানায়নি ফোরামের পক্ষ থেকে। 11 এপ্রিল ঢাকাতেও টাইগারদের সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। এদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার বেলা 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের কথা জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এছাড়াও সংবর্ধনা মঞ্চে দেশের নামকরা শিল্পীরা গান পরিবেশন করবেন বলে জানান বিসিবির সিইও। ঢাকাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এই সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আয়োজন করা হচ্ছে। প্রোগ্রামটা 2:30 মিনিটে আমরা শুরু করব। ব্যান্ড পারফরমেন্সের হবে প্রথমে এবং তারপর জাতীয় দল স্টেজে উঠবে এবং কিছু অ্যাক্টিভিটিস হবে, আর তারপর আবার কিছু ব্যান্ড পারফরমেন্স হবে। আমরা আশা করছি জাতীয় দলের সদস্যদের সাথে সকল সদস্য উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর জনসাধারণ বাংলাদেশ জাতীয় দলের এই সংবর্ধনায় অংশগ্রহণ করবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের স্কোয়াডে অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ও ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করা লিটন দাস থাকলে ভালো হতো বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। তবে শেষ ওয়ানডেতে তাদের সুযোগ হতে পারে বলেও মনে করছেন সাবেকরা। এছাড়া প্রত্যাশিত ক্রিকেটারদেরকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটো ওয়ানডের জন্য দল ঘোষিত হয়েছে বলে মনে করেন তারা। বিশ্বকাপের পর 1 মাসেরও কম বিরতি দিয়ে এবার পাকিস্তানের বিপক্ষে 3 ফরম্যাটেই ঘরোয়া সিরিজে মাঠে নামছে টাইগাররা। এরই মধ্যে প্রথম 2 ওয়ানডের জন্য 14 সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি ও ফর্মহীনতা কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বকাপের সুযোগ না পাওয়া অলরাউন্ডার আবুল হাসান রাজু। পাশাপাশি হোম সিরিজে অভিষেক হতে পারে ওপেনার রনি তালুকদারের, যা অনেকটাই প্রত্যাশিত ছিল বলে মনে করেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। এটা এক্সপেক্টেড যে খুব একটা বড় ধরনের কোনো রকম পরিবর্তন আসবে না। টপ অর্ডারে ওপেনিংয়ে একটা পরিবর্তন এটা সবাই ধারণাই করছিল, সেটা হয়েছে। আবুল আমার বিশ্বাস সে বিশ্বকাপ দলই থাকতো যদি তার ফিটনেসের ওই সময় তার কিছুটা কমতি না থাকতো, কারণ ধারাবাহিকভাবে জোরে বল করা
এবং রাইট এরিয়াতে বল করার কারণে আমি নিজে ম্যাচ রেফারি ম্যাচ খেলা দেখি কাছ থেকে। এদিকে সবশেষ জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগে বল হাতে দারুণভাবে সফলতা দেখালেও দলে রাখা হয়নি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে। নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে সাবেকদের মধ্যে দ্বিমত থাকলেও ঘরোয়া লিগে ব্যাট হাতে জ্বলে ওঠা লিটন দাসকে দলে নেওয়া উচিত ছিল বলে মনে করেন সাবেকরা। লিটন যে ফর্মে ছিল সেই ফর্ম অনুযায়ী সে কিন্তু টিমে আসে, প্রথম থেকেই আসে আমার মতে। আর আপনার আব্দুর রাজ্জাককে আসলে টিমে দেওয়া উচিত ছিল। আব্দুর রাজ্জাক সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার। রাজ্জাকের ইয়েস, তার অভিজ্ঞতার সঙ্গে কারো কোনোদিন তুলনা করা যাবে না। 2019 সামনে সবকিছু চিন্তা করে হয়তো রাজ্জাকের ব্যাপারটা সামনে আনেননি। আমি নির্বাচক হলেও আমি রাজ্জাককে নিতাম না, এই জন্য নিতাম না কারণ আমি সবসময় সামনে চিন্তা করব। তবে রানের মধ্যে না থাকলেও অভিজ্ঞ বলেই ওপেনার তামিম ইকবাল দলের সুযোগ পেয়েছেন বলে মনে করেন সাবেকরা। পাকিস্তানের এগেনস্টে তার রেকর্ড ইজ অলসো ভেরি গুড। সব মিলিয়ে আর এখন তাকে নিয়ে আমার মনে হয় আর কোনো রকম বাদ দেওয়ার চিন্তা মাথায় এই মুহূর্তে রাখা ঠিক না। বাট তাকেও ভাবতে হবে তামিমকে, যে যাতে নির্বাচক মণ্ডলী আর কথার মধ্যে থাকতে না হয়। এই জায়গাটা আসলে ভেরি ডিফিকাল্ট, কারণ ওপেনিং ব্যাটিংয়ে তামিমের জায়গাটা ওরকমভাবে কেউ এখনো পূরণ করতে পারেনি। আর একটু দেখা উচিত আমার মনে হয়, এত তাড়াতাড়ি আসলে চেঞ্জ করাটা উচিত হবে না। 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও একটি টি-20 খেলতে 13 এপ্রিল বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। মিরপুরের পূর্বাঞ্চলে 218 রানের জবাবে আরাফাত সানের বোলিং তোপে 120 রানে অল আউট হয় মধ্যাঞ্চল। অন্যদিকে ফতুল্লায় 321 রানের জবাবে দক্ষিণাঞ্চল 233 রানে গুটিয়ে গেলে 88 রানে জয় পায় উত্তরাঞ্চল। আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। বিসিএল এর ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই। মিরপুরে মধ্যাঞ্চলের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। চোটের কারণে তামিম একাদশে না থাকায় এদিন পূর্বাঞ্চলের হয়ে ইনিংসের সূচনা করেন লিটন দাস ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে 26 রান যোগ করে সাদমান আউট হন 9 রান করে। এরপর তাসকিনের দারুণ বোলিংয়ে বড় জুটে গড়তে পারেনি পূর্বাঞ্চল, ফলে 75 রানেই 5 উইকেট হারায় তারা। তবে আসিফ আহমেদ ও নাজমুল হোসেন 54 রান যোগ করেন। আর জাতীয় দলে ফেরাটা দারুণভাবে উদযাপন করেন আবুল হাসান রাজু। আরাফাত সানিকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে 76 রান যোগ করেন তিনি। 50 তুলে নিয়ে রাজু আউট হন 51 রান করে। এতেই পূর্বাঞ্চল 218 রানে সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে আবুল হাসান রাজুর বোলিং তোপে শামসুর রহমান, রনি তালুকদার ও মার্শাল আইয়ুব দ্রুত ফিরে যান, ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। এরপর দলটির কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে না পারায় 120 রানে অল আউট হয় মধ্যাঞ্চল। সানি 4টি ও রাজু নেন 3 উইকেট। অন্যদিকে ফতুল্লায় দক্ষিণাঞ্চলের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 2 রানেই আগের ম্যাচে সেঞ্চুরিয়ান জুনায়েদকে হারায় উত্তরাঞ্চল। তবে দ্বিতীয় উইকেটে 83 রান যোগ করেন মাহমুদুল ও নাইম ইসলাম। মাহমুদুল 48 রান করে আউট হন। এরপর নাইম ইসলাম, মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ঝোড়ো 50-তে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় উত্তরাঞ্চল। শেষ দিকে নাসিরের 22 বলে 39 রানে 321 রানের বড় স্কোর পায় বিসিবি উত্তরাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে 2টি করে উইকেট নেন মাশরাফি, রুবেল ও জিয়া। বড় টার্গেট আর ফাইনালে নাম লেখাতে হলে জিততেই হবে, কিন্তু শুরুতেই খেয়ে হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। সানজামুল, তাইজুলদের দারুণ বোলিংয়ে দক্ষিণাঞ্চলের কোনো ব্যাটসম্যানই উইকেটে টিকতে পারেননি বেশিক্ষণ। শেষ দিকে সোহাগ গাজীকে নিয়ে লড়াই চালান অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা। মাশরাফি 8-4 ও 3-6 44 বলে করেন 69 রান, কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। দক্ষিণাঞ্চল 233 রানে গুটিয়ে গেলে 88 রানের জয়ের পাশাপাশি ফাইনালে নাম লিখায় উত্তরাঞ্চল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময় আরো যা দেখবেন। আগামী মাসে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে 9 জাতির ভলিবল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন লোহাপক্ষে অনুশীলন চলছে বাংলাদেশ দলের। এবং ইংল্যান্ডে হয়ে গেল বিশ্ব মার্বেল প্রতিযোগিতা। গ্রেট ব্রিটেনকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 ক্রিকেটের খবর। প্রথম ওয়ানডেতে জয় তুলে নেয়ার পর এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়া যুবাদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 9টায় মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা ও টাইগার যুবাদের মধ্যকার এই ম্যাচ। অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করে আত্মবিশ্বাসের দিক দিয়ে এগিয়ে আছে টাইগার যুবারা। তার উপর নিজেদের মাঠে খেলা হওয়ায় প্রোটিয়া যুবাদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও জয় তুলে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে শান্ত দ্বীপরা।
আগের ম্যাচে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ ও পিনাক ছাড়াও বেশ ছন্দে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সাথে বোলিং লাইন সামলাতে দারুণ ফর্মে আছেন আগের ম্যাচে দুটো করে উইকেট নেওয়া সালেহ আহমেদ ও সানজিদ সাহা। তাই এই ম্যাচেও জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না টাইগার যুবারা। অন্যদিকে প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে সিরিজে ফিরতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। 2019 সালের আইসিসি বিশ্বকাপ 10 দল নিয়ে করার বিরুদ্ধে এবার প্রতিবাদ জানিয়েছেন সাবেক আইসিসি সভাপতি এহসান মানি। এছাড়া বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। লর্ডসে যুক্তরাজ্য ভিত্তিক উইজডেন সাময়িকের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন এহসান মানি। তার মতে ক্রিকেট খেলাটি টেস্ট খেলুড়ে 10টি দেশের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তবে এর মধ্যে প্রথম সারির 5টি দল ছাড়া বাকি দলগুলোর জন্য মানসম্মত ক্রিকেট ও টাকার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরও বেশ সমালোচনা করেন তিনি। আইসিসির সমালোচনায় তিনি বলেন 10 দলের বিশ্বকাপের কারণে সহযোগী দেশগুলো থেকে ক্রিকেট একসময় হারিয়ে যাবে, যা ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই খারাপ হবে। আর আইপিএল এর মতো টুর্নামেন্টের কারণে ভবিষ্যতে খেলোয়াড়দের মূল লক্ষ্য হবে অর্থ উপার্জন, খেলা নয়। দীর্ঘ 6 বছর পর আবারও পাকিস্তানের মাটিতে প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশ হিসেবে খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। এবছরের মে মাসে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে যাবে তারা। 2009 সালের মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। পরে অনেক দেড় দরবার করেও কোনো জাতীয় বা বয়সভিত্তিক দলকে পাকিস্তান সফরে আনতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানি দলের ম্যানেজার নাভিদ আকরাম জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অফিসিয়ালদের সঙ্গে সফরের বিষয়ে কথা বলেন। পরে পিসিবির পক্ষ থেকে জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়নের কাছে ম্যাচগুলোর বিস্তারিত পাঠানো হয়। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের সবকিছুতে সন্তুষ্ট হয়ে এবছরের মে মাসে পাকিস্তান সফরে রাজি হয় তারা। ম্যাচগুলোর মধ্যে দুটি ওয়ানডে ও একটি টি-20 লাহোরে এবং একটি করে ওয়ানডে ও টি-20 অনুষ্ঠিত হবে করাচিতে। আগামী 7 মে ইন্দো বাংলাদেশ বাংলা গেমস মাঠে গড়ানোর কথা থাকলেও ভারতের আপত্তিতে অনুষ্ঠিত হচ্ছে না দুই বাংলার সৌহার্দ্য ও মৈত্রীর বন্ধন খ্যাত এই গেমস। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ শ্রী কমল ভান্ডারের মৃত্যুর কারণ দেখিয়ে এই গেমস থেকে নাম প্রত্যাহার করে নেয় কলকাতা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান। 4 বছর পর মাঠে গড়াবে ইন্দো বাংলাদেশ বাংলা গেমস। এজন্য সরকারের পক্ষ থেকে 1.5 কোটি টাকার অনুদানও পেয়েছিল বিওএ, যে টাকায় নিজেদের প্রস্তুতি বেশ খানিকটা এগিয়েও রেখেছিল সংশ্লিষ্ট ফেডারেশনগুলো। কিন্তু পশ্চিমবঙ্গের আপত্তিতে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে না দুই বাংলার সৌহার্দ্য ও সম্প্রীতির এই গেমস। চতুর্থ ইন্দো বাংলা গেমসের ডিসিপ্লিন ঠিক করা হয়েছিল 9টি, যেখানে ফুটবল এবং কাবাডির মতো ডিসিপ্লিনগুলোর স্থান হলেও জায়গা হয়নি ভারোত্তোলনের। কিন্তু গত 3 আসরে এই ইভেন্টটিতেই আধিপত্য ছিল কলকাতার। তাই বেঙ্গল অলিম্পিকের কোষাধ্যক্ষের মৃত্যুর কারণ দেখে গেমস স্থগিত করার কথা বলা হলেও কলকাতার গেমসে অংশ না নেওয়ার পেছনে ভারোত্তোলনকে বাদ দেওয়ার বিষয়টিও কাজ করছে বলে মনে করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আগামী 7ই মে থেকে 13ই মে পর্যন্ত বাংলাদেশে আমরা হোস্ট হিসাবে অনুষ্ঠান করার আমাদের কথা আমরা প্রস্তুতি গ্রহণ করেছিলাম, কিন্তু আকস্মিকভাবে বেঙ্গল অলিম্পিক কমিটির পক্ষ থেকে তারা ইমেইলের মাধ্যমে জানিয়েছেন যারা অনিবার্য কারণবশত তারা এই গেমসটিতে অংশগ্রহণ করতে পারছেন না এই শিডিউল টাইমে। এদিকে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই গেমস নিয়ে গেল 2 মাস ধরে নিজেদের প্রস্তুত করছিল সংশ্লিষ্ট ফেডারেশনগুলো। কিন্তু মাঝপথে হঠাৎ করে গেমস বন্ধ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। 2 মাস ধরে প্র্যাকটিস করতেছি ইন্দো বাংলাকে উদ্দেশ্য করে, তা হঠাৎ করে শুনলে তো খারাপ লাগে, এটা স্বাভাবিক। অ্যাজ এ স্পোর্টসম্যান আমাদের কাছে খুব খারাপ লাগছে যে অর্গানাইজার যে খেলাটা হবে না। আমরা সবসময় প্রস্তুত ছিলাম যে আগামী মাসে 7 তারিখে খেলা হবে সে চূড়ান্ত পর্যায়ে ছিলাম আমরা, কিন্তু আসলে এটা খুব দুঃখজনক বলে আমি মনে করি। বাংলাদেশের পক্ষ থেকে আসছে শীতে ইন্দো বাংলা গেমসের পরবর্তী তারিখ নির্ধারণের কথা বলা হলেও কলকাতা চাইছে সামনের বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হোক গেমসটির 4র্থ আসর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। চট্টগ্রাম আবাহনীকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে পেশাদার লিগে দুর্দান্ত সূচনা করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা কালো জার্সিধারীদের পক্ষে 2টি গোল করেছেন ইসমাইল মাঙ্গুরা। অন্যদিকে দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সাথে 0-0 ড্র করেছে টিম বিজেএমসি।
মোহামেডান আবাহনী ম্যাচ মানি এদেশের ফুটবলে বাড়তে উন্মাদনা, হোক না তা চট্টগ্রাম আবাহনী। তবে দর্শক শূন্য গ্যালারি দেখে তা বোঝার উপায় ছিল না। যদিও ম্যাচে ঠিকই উত্তাপ ছড়িয়েছেন বাঙ্গুরা ও সবুজরা, তবে ম্যাচের প্রথম 10 মিনিট যেন নিজেদের সাথেই লড়াই করছিল কাজী জসিমউদ্দিনের মোহামেডান। সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয় চট্টগ্রাম আবাহনী। ভালো কিছু সুযোগ সৃষ্টি করেও দক্ষ ফিনিশারের অভাবে আক্ষেপের আগুনে জ্বলতে হয় বন্দরনগরীর দলটিকে। আক্ষেপের ক্ষতটা আরো বাড়িয়ে দেন মোহামেডানের গোলরক্ষক নেহাল। গোলবঞ্চিত চট্টগ্রামকে হতাশার আগুন গ্রাস করতে শুরু করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকেন মোহামেডানের খেলোয়াড়রা। কিন্তু ততক্ষণে গোলশূন্য থেকে শেষ হয়ে যায় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গতি হারিয়ে ফেলা চট্টগ্রাম আবাহনীর বিপরীতে উজ্জীবিত ঐতিহ্যবাহী ক্লাবটি, কিন্তু তখনও দেখা নেই গোলের। অবশেষে ম্যাচের 59 মিনিটে চট্টগ্রামের জালে গোল উৎসব শুরু করেন ইসমাইল বাঙ্গুরা। এই 7 মিনিট পর মোবারকের পাস থেকে গোল করে লিডটা দ্বিগুণ করেন সবুজ। দ্বিতীয় গোলের রেশ না কাটতে আবারও চট্টগ্রাম আবাহনীর জালে হানা দেয় মাসুক মিয়া জনি। 3-0 গোলে পিছিয়ে থাকা বিপর্যস্ত ঝন্টু শিশুদের চেপে ধরে মতিঝিলের দলটি। 85 মিনিটে আবারও বাঙ্গুরা জাদু। মাসুক মিয়ার শট গোলরক্ষক সেলিম ভালোভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ সন্ধানী গোল করে এক হালি গোলের কোটা পূরণ করেন বাঙ্গুরা। কিন্তু তখনও যেন শেষ হয়নি মোহামেডানের গোলের ক্ষুধা। ম্যাচ শেষে ইনজুরি টাইমে বাঙ্গুরা পাস থেকে আরও একটি গোল করেন অরূপ কুমার। ফলে 5-0 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গেলবার চতুর্থ স্থানে থাকা মোহামেডান। অন্যদিকে দিনের আরেক ম্যাচে উত্তাপ ছড়াতে ব্যর্থ হয় ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজিএমসি। ছোট বাজেটের দল দুটি প্রতিপক্ষের জালে আক্রমণ হানার বদলে নিজেদের রক্ষণদুর্গ পাহারা দিতে বেশি আগ্রহী ছিল। তবে গতিশূন্য ম্যাচে আলো ছড়িয়েছে ব্রাদার্সের কিছু ঝটিকা আক্রমণ, যদিও দক্ষ স্ট্রাইকারের অভাবে তা পূর্ণতা পায়নি। ফলে গোলশূন্য ড্র নিয়ে শেষ হয় ব্রাদার্স ও বিজিএমসির নিরুত্তাপ ম্যাচটি। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট ফুটবলের উন্মাদনার যুগে আড়ালে পড়ে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা ভলিবল। তবে লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশ জাতীয় ভলিবল দল দেশ ও দেশের বাইরে অংশগ্রহণ করে আসছে নানা টুর্নামেন্টে। আয়োজনে পিছিয়ে নেই বাংলাদেশ। এবছর 23 মে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে 9 জাতীয় ভলিবল টুর্নামেন্ট এশিয়ান সেন্ট্রাল জোন সিনিয়র চ্যাম্পিয়নশিপ। আর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশের ভলিবলে নতুন মাত্রা যোগ করতে চায় স্বাগতিকরা। আগামী মাসে উজবেকিস্তান, কাজাকিস্তানের মতো ভলিবলের বড় বড় দলগুলো বাংলাদেশে আসছে 9 জাতি টুর্নামেন্ট খেলতে। টুর্নামেন্টের নাম এশিয়ান সেন্ট্রাল জোন সিনিয়র চ্যাম্পিয়নশিপ। এই আসরকে সামনে রেখে অনুশীলনে মগ্ন বাংলাদেশ জাতীয় ভলিবল দল। যে আসরে চ্যাম্পিয়ন হলেই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলতে লাল সবুজ জার্সিধারীরা পাড়ি জমাবে ইরানে। তবে বাঘা বাঘা প্রতিপক্ষকে হারানোটা যে সহজ হবে না তা অজানা নয় দলের খেলোয়াড়দের কাছে। তারপরও সামর্থ্যের সবটুকু দিতে চায় স্বাগতিকরা। সামনে যে ইন্দো বাংলা গেমস এবং 9 জাতি টুর্নামেন্ট আমাদের ভলিবল ফেডারেশনের জন্য অনেক বড় পাওয়া একটা, এবং সামনে যে এসি গেমস আছে, আমরা যে কন্ডিশনে এখন আসি, যে প্র্যাকটিসের মধ্যে আসি, অনেক ভালো পর্যায়ে আমরা উন্নত বিশ্বের যে প্র্যাকটিসগুলো সেগুলো ফলো করেই আমরা তার ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করতেছি। পাকিস্তান আমরা ওয়ার্ল্ড কাপ প্রথম রাউন্ড কোয়ালিফাইয়ের জন্য যেটাতে গেছিলাম সেটাতে আমরা ভালো ফলাফল করে আসছিলাম। এবার দ্বিতীয় সেকেন্ড ইন্দো বাংলাতে ওটাতেও আমি ছিলাম, তো সেই তুলনায় এবার আমাদের টিম অনেক বেটার। শারীরিক গড়ন ও উচ্চতায় বাঙালিদের চেয়ে বেশ এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর খেলোয়াড়রা। এজন্য স্বাভাবিকভাবেই কোর্টে সুবিধা পাবার কথা তাদের। তবে এসব বিষয়কে পাত্তা দিতে নারাজ বাংলাদেশ দলের কোচ ইমদাদুল হক মিলন। আমাদের থেকে ওদের ফিজিক অনেক আরো উন্নত মানের, ওদের ফিজিক আরো ভালো, কৌশলগতভাবে উন্নত দলগুলি আছে, বিশ্বের বিভিন্ন দেশ উন্নত দলগুলি আছে, এই দলগুলির সমমানেরই ওইভাবে স্কিলগুলি ওই সমমানের কিভাবে করা যায় সেইগুলি নিয়ে আমরা চেষ্টা করছি। তবে ভরা মৌসুমেও ভলিবলে এদেশের গ্যালারিতে দর্শকের আনাগোনা খুব একটা চোখে পড়ে না, যার কারণ হিসেবে ভলিবলের প্রচার প্রসারের ঘাটতিকেই দায়ী করছে ফেডারেশন। ক্রিকেটের ডামাডুলে বাংলাদেশের সকল খেলাই একটু স্থিমিত হয়ে আসছে। আমরা এই সীমিত থেকে উত্তরণের জন্য ভলিবলকে আবার পুনরায় তার হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী খেলার প্রসারে ফেডারেশনের পাশাপাশি এগিয়ে আসবে স্পন্সররাও, এমনটাই আশা করছে ভলিবল সংশ্লিষ্টরা, যা দেশের মাটিতে বড় টুর্নামেন্টে অনুপ্রেরণা যোগাবে জাবির আসলামদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার টেনিসের খবর। বাংলাদেশের ক্রীড়া অনুরাগীদের মাঝে টেনিসকে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজন করছে ডিপ্লোম্যাট কাপ টেনিস প্রতিযোগিতার। 10 এপ্রিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারদের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি শুরু হবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ফেডারেশনের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বাগতিকদের পাশাপাশি আমেরিকা, ভারত, পাকিস্তান ও জাপানের মতো দেশগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। 1972 সালে যাত্রা শুরু করলেও
43 বছরের যাত্রায় খুব একটা সফল বলা যায় না ফেডারেশনকে। অমল রায়, হীরালালের মতো কিছু খেলোয়াড় খ্যাতি ছড়ালেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেশিরভাগ সময়ই বর্ণহীন টেনিসের ইতিহাস। তবে এমন আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের টেনিস, এমনই প্রত্যাশা ফেডারেশনের সাধারণ সম্পাদকের। আর এই টুর্নামেন্ট সফল হলে ভবিষ্যতে বয়সভিত্তিক পর্যায়ে আরো বড় আয়োজনের আশ্বাসও দিলেন তিনি। আসন্ন ব্যস্ত মৌসুমকে সামনে রেখে বিশ্রামের জন্য এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। বিশ্বকাপের পর নিজের বিশ্রামের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা ছিল এই পেসারের, কিন্তু বিশ্বকাপের ব্যস্ত মৌসুম কেবলমাত্র শেষ হয়েছে। এরপর সামনেই রয়েছে অস্ট্রেলিয়া দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই সফরের পর শুরু হবে অ্যাশেজ। সে কারণে মাঝখানের সময়টাতে বিশ্রাম না নিয়ে আইপিএলে খেললে টানা খেলার ক্লান্তি পেয়ে বসতে পারে তাকে। তাই নিজের ইচ্ছাতেই এবারের আইপিএলের আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। 27 মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া দলের ক্যারিবীয় সফর শুরু হবার কথা রয়েছে। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আসন্ন টি-20 চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছেন পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। টুর্নামেন্টে সারের হয়ে খেলবেন তিনি। এবারের বিশ্বকাপে পাকিস্তান খুব একটা বেশি সুবিধা করতে না পারলেও কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বেশ কয়েকটি বাউন্সার বল করে আলোচনা এসেছিলেন তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলে ফিরে যাওয়ায় পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে না তার। এরপরে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশে খেলার সম্ভাবনা রয়েছে তার। তবে বিগ ব্যাশের জন্য এখনো দল চূড়ান্ত হয়নি ওয়াহাবের। নিজের উন্নতির জন্য এই দুটি টুর্নামেন্টকে আদর্শ হিসেবে মানেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের আসন্ন ব্যস্ত সময়ে মোহাম্মদ ইরফানের অনুপস্থিতিতে দলের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তিনি। আগামী গ্রীষ্ম মৌসুমে ইংল্যান্ড দল ঘুরে দাঁড়াবে বলে মনে করেন সাবেক স্পিনার গ্রাহাম সোয়ান। এবারের বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর ইংলিশ দল নিয়ে দেশটির গণমাধ্যমে কড়া সমালোচনার মধ্যে এমন মন্তব্য করলেন তিনি। এদিকে ইংলিশ ক্রিকেট বোর্ডের নতুন পদে বসতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন। এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় ইংলিশরা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াবে তারা, এমনটাই বিশ্বাস করেন দেশটির সাবেক স্পিনার গ্রাহাম সোয়ান। পাশাপাশি তিনি আরো মনে করেন সব সমালোচনার জবাব দিতে নিজেদের মাটিতে খেলা এই সিরিজ দিয়ে ফর্মে ফিরতে হবে ইংলিশদের। অন্যদিকে বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে ইংলিশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পল ডাউটনকে বহিষ্কার করা হয়। বর্তমানে এই পদের জন্য বিবেচনায় আছেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন। 2005 সালে তার অধীনে অ্যাশেজ জিতেছিল ইংলিশরা। তাই আবারও একবার বিশ্ব ক্রিকেটে ঘুরে দাঁড়াতে ভনের শরণাপন্ন হয়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। বার্সেলোনার জয়যাত্রা যেন থামছেই না। ঘরের মাঠ নু ক্যাম্পে টেবিলের তলানির দল আলমেরিয়াকে 4-0 গোলে হারিয়েছে তারা। এ জয় 74 পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসির বার্সা। আরেক ম্যাচে মাদ্রিদিস্তানদের হয়ে রোনালদোর 300তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনে রায়ো ভাইকানোকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে 70 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে এখন রিয়াল মাদ্রিদ। একে তো ঘরের মাঠ নু ক্যাম্প, তার উপর আবার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল আলমেরিয়া। তাই জয়ের আত্মবিশ্বাস নিয়েই নেইমারকে ছাড়াই এদিন মাঠে নামে বার্সেলোনা। প্রতিপক্ষ দুর্বল হলেও আক্রমণে এতটুকু ছাড় দেয়নি মেসি সুয়ারেজরা। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষের রক্ষণভাগ। তারপরও লাভ হয়নি। 33 মিনিটে আলমেরিয়ার রক্ষণ দুর্গ ভেঙে দুর্দান্ত এক গোল করে লিড আনেন বার্সা তারকা লিওনেল মেসি। বিরতির পর ফিরে আরো আগ্রাসী হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের 55 মিনিটে সুয়ারেজের গোলে লিড দ্বিগুণ করে তারা। এরপর 75 মিনিটে বার্ত্রা গোল করলে ব্যবধান আরো বাড়ায় বার্সেলোনা। এরপর 90 মিনিট পর অতিরিক্ত সময়ে আরো একটি গোলের দেখা পায় কাতালানরা। সুয়ারেজের জোড়া এই গোলে এক হালি গোলের কোটা পূরণ করে বার্সা। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা। রাতের অন্য ম্যাচে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়ালের প্রতিপক্ষ রায়ো ভাইকানো। নিজেদের মাঠ হলেও রিয়ালের বিপক্ষে রক্ষণদুর্গ সামলাতে শুরু থেকে হিমশিম খেতে থাকে ভাইকানো। তাতে অবশ্য সফলও হয় তারা। প্রথমার্ধে গোলের দেখা না পেয়েই বিরতিতে যায় মাদ্রিদিস্তানরা। বিরতির পর ফিরে অবশ্য আর ছাড় দেয়নি রোনালদোরা। ম্যাচের 68 মিনিটেই ক্লাবের হয়ে নিজের 300তম গোলের মাইলফলক স্পর্শ করেন এই পর্তুগিজ তারকা। এরপর ম্যাচের 73 মিনিটে হামেস রদ্রিগেজ ব্যবধান বাড়ালে 2 গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল না হলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যাঞ্চেলোত্তির শিষ্যরা।
ফারজানা মুমু, সময় সংবাদ। লা লিগায় নিষেধাজ্ঞার কবলে পড়েছেন রিয়াল মাদ্রিদের 3 তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, হামেস রদ্রিগেজ ও টনি ক্রুজ। লা লিগার নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার 5 ম্যাচে হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচটি খেলতে পারবেন না। লা লিগার শেষ ম্যাচে রায়ো ভায়াকানোর বিপক্ষে রোনালদো, রদ্রিগেজ ও ক্রুজ ম্যাচের নিয়ম ভাঙার কারণে রেফারি তাদের হলুদ কার্ড দেখান। ম্যাচের 20 মিনিট CR7 এতে তাকে কোয়ার্টার ফাইনালে বায়ার লেভারকুসেনকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। লেভারকুসেনের মাঠ বে এরেনায় সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামে দু দল। তবে দু দলে আক্রমণ ভাগের তুলনায় রক্ষণ ভাগে বেশি মনোযোগী হওয়ায় প্রথমার্ধ থাকে গোলশূন্য। এরপর দ্বিতীয়ার্ধ যখন গোলশূন্য থাকে তখন খেলা গড়ায় 30 মিনিটের অতিরিক্ত সময়ে। তবে দু দলের শক্ত রক্ষণ ভাগের সামনে কেউই গোলের দেখা পায়নি, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। আর তাতে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের শক্ত প্রতিরোধ এবং থমাস মুলার, রবার্ট লেভানডস্কি, মারিও গোৎজে ও আলোনসো ও আলকান্তারার অসাধারণ নৈপুণ্যে 5-3 গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে পেপ গার্দিওলার দল। সেমিফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। FA কাপের খবর। ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে লিভারপুল। বুধবার রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্ল্যাকবার্নের মাঠ ইউট পার্কে স্বাগতিকদের 1-0 গোলে হারিয়েছে অলরেডরা। আগের ম্যাচ গোলশূন্য ড্র করলেও সেমিফাইনালে ওঠার লড়াই প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেলে লিভারপুল। তবে ফিনিশিংয়ের অভাবে বারবারই জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয় তারা। ফলে প্রথমার্ধের পুরোটা সময় গোলশূন্য থাকে। বিরতির পর ফিরে আক্রমণে আরও জোরালো হয়ে ওঠে লিভারপুল। ফলে 70 মিনিটে গোলের দেখাও পায় তারা। ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোর দারুণ এক গোল করে লিড আনেন অতিথিদের হয়ে। এরপর পুরো সময় আর কোনো গোল না হওয়ায় 1-0 গোলের জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। এবার ফ্রেঞ্চ কাপের খবর। জলাতান ইব্রাহিমোভিচের নায়ক হয়ে ওঠার দিনে সেন্ট এতিয়েনকে 4-1 গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। এই জয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালও নিশ্চিত করেছে ফরাসি এই জায়ান্ট। ফাইনালে পিএসজির প্রতিপক্ষ অসায়ার। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্রতিপক্ষ সেন্ট এতিয়েনের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে প্যারিস সেন্ট জার্মেই। যদিও সিলভা, থিয়াগো মত্তা ও এডিনসন কাভানিকে ছাড়ে মাঠে নামে তারা। তবে ফাইনালে ওঠার লড়াই বলেই প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকে আগ্রাসী ছিল ফরাসি এই জায়ান্ট। ফলাফলও আসে খুব দ্রুতই। ম্যাচের 21 মিনিটে পিএসজি তারকা জলাতান ইব্রাহিমোভিচের পেনাল্টি থেকে পাওয়া গোলে লিড আনে স্বাগতিকরা। এর 4 মিনিট পরেই অবশ্য অতিথিদের হয়ে ম্যাচে সমতা ফেরান হামোমো। সমতায় থেকে বিরতিতে যাওয়া পিএসজি বিরতির পর ফিরে আবারও আক্রমণে যায়। ফলে 60 মিনিটে লাভেজের গোলে আবারও এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের 81 মিনিটে ও অতিরিক্ত সময় ইব্রা আরও 2 গোল করলে 4 গোলের জয় নিয়ে আসরের ফাইনালে ওঠে পিএসজি। রেফারির সাথে বাজে আচরণের কারণে সর্বোচ্চ 5 ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন প্যারিস সেন্ট জার্মেই তারকা জলাতান ইব্রাহিমোভিচ। ফ্রেঞ্চ লিগের সেমিফাইনালে ম্যাচ জের ধরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফ্রেঞ্চ লিগ ডিসিপ্লিনারি কমিটি। ফ্রেঞ্চ লিগের সেমিফাইনালের ম্যাচে সেন্ট এতিয়েনের বিরুদ্ধে এদিন ইব্রার হ্যাট্রিকে 4-1 এর বিশাল ব্যবধানে জয় পায় পিএসজি। তবে ম্যাচ চলাকালীন ও এর পরবর্তী সময়ে রেফারির সাথে বাজে আচরণ করে 33 বছর বয়সী এই সুইডিশ তারকা। এরই প্রেক্ষিতে দেশটির লিগ ডিসিপ্লিনারি কমিটি ইব্রাকে নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 5 ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছে তারা। ইব্রাহিমোভিচের জন্য এসব নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার রেফারিদের ও ম্যাচ অফিসিয়ালদের সাথে বাজে আচরণের কারণে নিষিদ্ধ হয়েছিলেন এই পিএসজি তারকা। খেলে বেড়ার দুরন্ত সময়ের অনুষঙ্গ হিসেবে মার্বেল খেলাটি সবার কাছেই বেশ পরিচিত। এই খেলাটি বর্তমানে বিলুপ্ত প্রায়। ঐতিহ্যবাহী এই খেলাটির প্রচলন ধরে রাখতেই প্রতি বছর ইস্টার সানডের আগে গুড ফ্রাইডেতে ইংল্যান্ডে আয়োজন করা হয় বিশ্ব মার্বেল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে জার্মান দল। শুধু 12-14 বছরের কিশোর নয়, ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সে 3 এপ্রিল গুড ফ্রাইডেতে বিশ্ব মার্বেল প্রতিযোগিতায় অংশ নেয় নারী, পুরুষ, বয়স্ক, বৃদ্ধ সকলেই। জার্মান, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ মোট 12টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। খেলার জন্য বেছে নেওয়া হয় দ্য গ্রেহাউন্ড নামে পানশালার গাড়ি পার্কিং এর স্থান। জায়গাটি প্রতিযোগিতার জন্য খুব একটা উপযুক্ত না হলেও ঐতিহ্যগতভাবে 1588 সাল থেকে এখানেই এই খেলার আয়োজন হয়ে আসছে। খেলার নিয়ম অনুযায়ী সিমেন্টের তৈরি বালু ভর্তি একটি গোল চাকতির ওপর 49টি মার্বেল রাখা হয়। প্রত্যেক খেলোয়াড় একটি মার্বেলকে নিশানা করে অপর একটি মার্বেল দিয়ে ছুঁড়ে বাইরে ফেলতে পারলেই 1 পয়েন্ট। এই খেলার জন্য ভালো
দৃষ্টিশক্তি থাকতে হবে আর মাথায় রাখতে হবে খেলাটি পুল এবং স্নুকার খেলার মতোই, অর্থাৎ একটি বল দিয়ে আরেকটি বলকে আঘাত করতে হবে। যার মানে মার্বেল একটি ঐতিহ্যবাহী খেলা। 1950 সাল থেকে এই খেলাটি চালিয়ে আসছে মার্বেল অ্যাসোসিয়েশন। আমি প্রতি বছর খেলাটিতে অংশগ্রহণ করতে ইংল্যান্ডে আসি। আমি 17 বছর ধরে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। এটি সত্যিই খুব চমৎকার। প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারে, তবে যারা বেশি পয়েন্ট পায় কেবল তারাই পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়। এবছর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সাবেক চ্যাম্পিয়ন ব্রিটিশ দলকে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ষষ্ঠবারের মতো জয়ী হয়েছে জার্মান দল। শিরিন আক্তার, সময় সংবাদ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক জাতীয় দলের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। অনুষ্ঠানে দুর্জয় বলেন, দেশের সকল খেলাধুলা স্কুলের শিক্ষার্থীদের সাথে সব বয়সের ছেলে মেয়েদের যোগদানের ব্যাপারে উৎসাহিত করতে হবে। আয়োজিত এই প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা দেশীয় বিভিন্ন খেলায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্থগিত হয়ে গেল চট্টগ্রামে টাইগারদের সংবর্ধনা অনুষ্ঠান। নির্বাচনী পরিবেশ বিঘ্ন হবার আশঙ্কায় শেষ মুহূর্তে নির্দেশ দিল জেলা নির্বাচন কমিশন। পাকিস্তানের বিপক্ষে ঘোষিত টাইগারদের দল নিয়ে সন্তুষ্ট হলেও স্পিনার রাজ্জাক ও লিটন দাস থাকলে আরো ভালো হতো বলে মত সাবেকদের। বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার প্রোটিয়া যুবদের বিপক্ষে মাঠে নামবে ইয়াং টাইগাররা। এবছর হচ্ছে না ইন্দো বাংলা গেমস। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের মৃত্যুর কারণে এই সিদ্ধান্ত, জানালো বিওএ। এবং বাংলাদেশ লিগে বড় জয় পেল মোহামেডান। চট্টগ্রাম আবাহনীকে 5-0 গোলে হারালো সাদা কালো জার্সিধারীরা। বিজিএমসি ও ব্রাদার্সের গোলশূন্য ড্র। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসির নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে এসএমএস করুন *এস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।